আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকেও খুব ভালো রাখছেন। আজকে আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। তো মূলত প্রথম যে বিষয় সেটা হলো আমাদের আনোয়ার ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল যারা ১৭ জন ব্যক্তি আছি আমরা। এই ১৭ জন ব্যক্তিদের প্রতি মাসেই একটা মিটিং আমাদের বাধ্যতামূলক থাকে। তো আসলে আমরা এইবার থেকে যেটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা হলো আমরা প্রতি মিটিংয়ের যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো জানার দায়িত্ব আপনারা, এই আপডেটগুলো জানার অধিকারও আপনাদের আছে। তো এই জন্য এই আপডেটগুলো জানানোর জন্য আজকে মূলত আসা। তো আমাদের এই সপ্তাহে যে মিটিংটা ছিল, এই সপ্তাহে মিটিংয়ের কয়েকটা এজেন্ডা ছিল। এজেন্ডাগুলো আমি আপনাদেরকে আগে জানাচ্ছি। প্রথম এজেন্ডাটা ছিল অনিয়মিত সদস্যদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, মানে যারা নিয়মিত সদস্য নাই, আমাদের চাঁদাগুলো ঠিকমতো দিচ্ছেন না, মাসিক চাঁদাগুলো দিচ্ছেন না, তাদের ব্যাপারে একটা কঠিন সিদ্ধান্তে আসা। ২ নম্বর যে এজেন্ডাটা ছিল সেটা হলো তেলের মিলের বিক্রয় বৃদ্ধি এবং ইনভেস্টমেন্ট বৃদ্ধির ব্যাপারে কথা বলা। মানে তেলের বিক্রয়টা আমাদের যথেষ্ট কম, কারণ যে পরিমাণ ক্যাপাসিটি আমাদের তেলের প্রোডাকশন হচ্ছে সেই পরিমাণ সেলটা আসলে হচ্ছে না। তো এটার বিক্রয় বৃদ্ধির জন্য এটা একটা এজেন্ডা ছিল এবং কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন আমাদের। সেই ইনভেস্টমেন্টের ব্যাপারেও কি মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, ৩ নম্বর এজেন্ডা ছিল যে আমাদের নেক্সট যে বিজনেসটা হলো জায়গা ক্রয় বিক্রয়। তো আমরা অলরেডি কয়েকটা জায়গা দেখেও ফেলছি। তো ওই বিষয়ে জায়গাটা কেনা হবে কীভাবে সেই বিষয়ে কথা বলার জন্য এটাও একটা এজেন্ডা ছিল। ২ হলো বিনিয়োগ, মানে আমরা যারা বিনিয়োগ নিচ্ছি বা যাদেরকে বিনিয়োগ দিচ্ছি এদেরকে কীভাবে বিনিয়োগ দিচ্ছি বা এরা কীভাবে আমাদেরকে বিনিয়োগের টাকাটা ফেরত দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা। ৩ নম্বর হলো কমিটিতে অ্যাক্টিভ সদস্যের প্রয়োজন, মানে আমরা যারা কমিটিতে অ্যাক্টিভ সদস্যরা আছি তারা অ্যাক্টিভ আছি কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলা এবং আমাদের যদি নতুন কোনো আরও সদস্য লাগে সেই বিষয়ে কথা বলা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই সব বিষয়ে কথা বলে একটা সিদ্ধান্তে চলে আসছি অলরেডি। তো আমাদের মূলত যে সিদ্ধান্তগুলো ছিল সেই সিদ্ধান্তগুলো নিয়েই কথা বলা। তো আমাদের প্রথম এজেন্ডাটা হলো অনিয়মিত সদস্যদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, এখন অনিয়মিত সদস্য বলতে আমরা কি বুঝতেছি? অনিয়মিত সদস্য বলতে বোঝাচ্ছে হলো যে সকল সদস্য আমাদের নিয়মিত চাঁদা দিচ্ছেন না। যেমন ধরেন এটা হলো কি মাস চলে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস চলে অলরেডি। 2025 সালের সেপ্টেম্বর মাস। দেখা গেছে 2025 সালের জানুয়ারি মাসে কেউ একজন আমাদেরকে মাসিক চাঁদাটা দিচ্ছেন। মাসিক চাঁদাটা দেওয়ার পরে আর এই 8 মাসের মধ্যে আমাদের আর কোনো চাঁদা দেন নেই। এরা হলো অনিয়মিত সদস্য। আবার এমনও দেখা গেছে যে কিছু কিছু সদস্য আছেন যারা সেই মানে জীবনের প্রথম একবার একটা চাঁদা দিচ্ছেন, সদস্য হয়ে প্রথম চাঁদাটা দিচ্ছেন, কিন্তু এরপরে আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগও করেন নাই বা আমরাও যোগাযোগ করছি কিন্তু কোনো চাঁদা আসে নাই। তো এরাই হলো অনিয়মিত সদস্য। তো আসলে অনিয়মিত সদস্যদের জন্য আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে, অনিয়মিত সদস্যদের জন্য মূলত প্রথম সমস্যা হচ্ছে এদের হিসাবটা ঠিক রাখা। এখন চাঁদা দিছেই একবার, বারবার সে চাঁদা দিচ্ছে না, সে যদি টাকা ঠিক মতো না দেয় তার হিসাব আসলে রাখা আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো মানে এনাদের হিসাব রাখার জন্য আমাদের এক্সট্রা একজন লোক লাগে, তাদেরকে কল দেওয়ার জন্য লোক লাগে। আসলে আমাদের মানে খরচ বেড়ে যাচ্ছে এই জন্য যে ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের খরচটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর হলো যখন কোনো সদস্য চাঁদা ঠিক মতো না দেয় তখন দেখা যায় যে প্রতিষ্ঠান আগাতে পারে না। যেমন আমাদের যতগুলো সদস্য আছে বর্তমানে সদস্য সংখ্যা আমাদের অ্যারাউন্ড 173 জন। তো 173 জন সদস্য যদি তারা তাদের শেয়ার অনুযায়ী যদি টাকা দেয়, আমরা ক্যালকুলেশন করে দেখছি প্রতি মাসে আমাদের মাসিক চাঁদা আসবে মোটামুটি 4 লাখ টাকা প্লাস, 4 লাখ সামথিং। তো 4 লাখ সামথিং যদি আসে তাহলে আপনি একটু দেখেন 4 লাখ টাকা যদি প্রতি মাসে আসে, 4 লাখ মনে হলো 12 মাস, 48 লাখ টাকা শুধু চাঁদাই আসবে। তারপরে তো বিনিয়োগ আছে, এটা বিনিয়োগের পরে দেখা যায় যে প্রফিটগুলো আসে, প্রফিটগুলো থেকে আমরা বিজনেসটা আরও দ্রুত আগানো সম্ভব হবে। কেমন?
এখন যদি এই মাসিক চাঁদাগুলো ঠিকমতো পরিশোধ না করা হয় তাহলে তো আসলে কোম্পানি তো আগানো সম্ভব না। তো এখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেটা হলো আপনার মাসিক চাঁদা দিতে সমস্যা হতেই পারে, কারণ দেখা যায় যে সবসময় অর্থনৈতিক অবস্থা মানুষের ঠিক থাকে না। আবার এমনও হয় যে অফিসে এসে টাকাটা জমা দেওয়া আপনাদের জন্য হ্যাসেল, আবার দেখা যাচ্ছে যে না আপনাদের মনেও থাকতেছে না। এই জন্য দেখা যায় যে ক্ষতিটা মূলত আমাদের কোম্পানির হচ্ছে, মানে নিজেদের ক্ষতি হচ্ছে। তো আসলে এখন এখানে আমরা যে সিদ্ধান্তটা নিছি সেটা হলো কোনো ব্যক্তি যদি 3 মাস পরপর 3 মাস যদি চাঁদা না দেয়, পরপর 3 মাস যদি কোনো ব্যক্তি চাঁদা আমাদেরকে না দেয় তাহলে সে অনিয়মিত সদস্য হিসাবে গণ্য হবে। হ্যাঁ, পরপর 3 মাস যদি কেউ সদস্য না দেয়, কোনো সদস্য চাঁদা না দেয় তাহলে সে অনিয়মিত সদস্য হিসাবে গণ্য হবে। আচ্ছা, যদি আপনি অনিয়মিত সদস্য হন সেক্ষেত্রে আপনার কি ক্ষতি হবে? অনিয়মিত সদস্য হলে আপনি এই বছরে আমরা যে বিজনেস করে প্রফিটটা করব, যে প্রফিটটা হবে সেই প্রফিটটা আপনাকে দেওয়া হবে না। তাহলে এই যদি চাঁদাটা আপনি অনিয়মিতভাবে দেন তাহলে কিন্তু সে বছরের প্রফিটটাই আপনার ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, আমরা 2টা মাস কনসিডার করব, কারণ আপনার সমস্যা থাকতেই পারে। আপনার দুই মাসের মধ্যে যদি চাঁদা কমপ্লিট না করেন, 3য় মাসের মধ্যে যদি চাঁদা আমাদেরকে না দেন, 3 মাস যদি আপনার চাঁদা না দেন তাহলে অটোমেটিকলি আপনার হিসাবটা আমরা স্থগিত করে ফেলব এবং আপনার এই হিসাব আবার পরিচালনা করার জন্য আমাদেরকে নতুন করে নোটিশ দিতে হবে। নোটিশ দিয়ে তারপরে আপনারা আবার আপনাদের এই হিসাব চালু করবেন। আর আপনি যদি অনিয়মিত সদস্য হয়ে থাকেন, অনিয়মিত সদস্য হলে আপনাকে এই বছরের মুনাফা আপনি পাবেন না। এগুলো 1 নম্বর এজেন্ডা ছিল। এখন 2 নম্বর এজেন্ডা যেটা, আচ্ছা 2 নম্বর এজেন্ডা হলো তেলের বিলের বিক্রয় বৃদ্ধি ও ইনভেস্টমেন্ট বৃদ্ধির প্রসঙ্গে। আচ্ছা, আচ্ছা তেলের মিলটার যে অবস্থা এখন বর্তমান দাঁড়াইছে, আমাদের প্রতি মাসে না, আগে দিনের হিসাব দিই, প্রতিদিন আমাদের ফ্যাক্টরিতে আপনার সরিষা লাগে হলো 15 মণ। তো 15 মণ সরিষা যদি লাগে, 1 মণ সরিষায় তেল আসে হলো 14 কেজি, 15 গুণন 14 কেজি 210 গুণন হলো, আমরা 26 দিন হলো মিল চালাই। 26 দিন আমাদের ক্যাপাসিটি হলো 5460 কেজি তেল, 5460 কেজি তেল মানে পার মান্থ আমাদের ক্যাপাসিটি। তো এখন যদি পার মান্থ এরকম ক্যাপাসিটি হয় তাহলে দেখা যাচ্ছে যে আমরা খুচরা বিক্রি করতে পারি মোটামুটি 1500 কেজির মতো, আর পাইকারি টাইকারি দিয়ে আমরা মোটামুটি 2500 2000 অ্যাভারেজ এরকম হয় আর কি, 2500 2000 3000 কেজি পার মান্থ আমরা বিক্রি করতে পারি। তারপরেও কিন্তু আমাদের মোটামুটি 2500 কেজির মতো তেল অলরেডি স্টক থাকে। এখন এই 2500 কেজি তেল যদি স্টক থাকে, 2500 গুণন 200 টাকা, মানে 5 লাখ টাকার তেল আমাদের প্রতি মাসে স্টক হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা যদি সেল করতে না পারি, এই তেলটা যদি আমরা সেল করতে না পারলে তো ওই তেলটা স্টক হয়ে থাকবে। স্টক হয়ে থাকলে লস হলো 2টা। 1 নম্বর লস হলো আমার টাকাটা আটকে থাকবে, এটা হলো 1 নম্বর লস। আর 2 নম্বর লসটা হলো এখন সরিষার দাম বেশি, ঠিক আছে আমি স্টক করলাম, কিন্তু যখন সরিষার দাম হুট করে কমে যাবে তখন কিন্তু আপনার তেলের দাম কমে যাবে। তেলের দাম কমে গেলে তখন কিন্তু আর আমরা এখান থেকে প্রফিট বের করতে পারবো না। তো মূলত যে বিষয়টা সেটা হলো, আমরা সদস্য যেহেতু অ্যারাউন্ড 173 জন, আমরা যদি প্রত্যেকটা সদস্য তাদের নিজস্ব নিজ নিজ জায়গা থেকে তেল বিক্রি করার চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাবে যে না, আমাদের তেলের যে মেশিন আছে 6টা, এই 6টা মেশিনে হচ্ছে না, তখন আমাদের মেশিন আরও বাড়াইতে হবে। তো এই জন্য যেটা করতে হবে, আমাদেরকে তেলের বিক্রিটা বাড়াইতে হবে, কারণ হলো তেলের বিক্রি না বাড়াইলে আসলে আমরা একটা লসের মধ্যে পড়ে যাব। আর একটা বিষয় যে শুধু আপনারা ইনভেস্ট করে গেলেন, তেল বিক্রি করার দায়িত্ব যে শুধু আমাদের উপর গড়ায় রাখবেন, আসলে গড়ায় দিলেও তো ভাই বিজনেস আমরা কীভাবে কী করতেছি না করতেছি এটা তো আপনাদেরও দেখা উচিত। যেহেতু ইনভেস্টমেন্ট শুধু আমাদের একার না, আপনাদেরও ইনভেস্টমেন্ট আছে। এই জন্য এই বিষয়গুলো আমরা যদি না দেখি তাহলে আসলে আমরা বিজনেস আগাতে পারবো না। এই জন্য আমাদের উচিত আমরা নিজেদের দিক থেকে নিজেদের কোনো চ্যানেলে তেল বিক্রি করার চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। তেল যদি বেশি বিক্রি করা যায় সেক্ষেত্রে আমাদের প্রফিটটাও বেশি আসবে। তেল যদি বিক্রি কমে যায় তাহলে আসলে ইনভেস্টমেন্টটাও বৃথা এবং আমাদের বিজনেসটাতেও আমরা ধরা খেয়ে যাব। আচ্ছা, এখন আসি ইনভেস্টমেন্ট।
তেলের মিলে কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন, কারণ কিছুক্ষণ আগে যেটা বললাম, প্রতিদিন যদি আমাদের 15 মণ সরিষা লাগে, 1 মণ সরিষার দাম বর্তমানে 4,000 টাকা, তাহলে প্রতিদিন আমাদের শুধু 60,000 টাকার সরিষাই লাগে। 60,000 টাকার সরিষা লাগে, তাহলে আমাদের 26 দিনে কত টাকা লাগবে? 26 দিনে আমাদের সরিষা লাগে হলো 15,60,000 টাকার সরিষা লাগে। আর আমাদের প্রতি মাসে যে বিদ্যুৎ বিল, স্টাফ খরচ দিয়ে মোটামুটি 80,000 টাকা, 85,000 টাকার মতো খরচ আছে, যোগ 85,000, এই মোট 16,45,000 টাকা আমাদের পার মান্থ তেলের মিলে লাগে। তো আসলে এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট। এটা যদি প্রতি মাসে আমাদের এই পরিমাণ টাকা লাগে, তাহলে দেখেন বছরে কত লাগে। বছরে লাগে 1,97,04,000 টাকা, 1,97,40,000 টাকা। তো আসলে বিজনেসটা কিন্তু একদম ছোটও না, বিজনেসটা অনেক বড়। তো এখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন হচ্ছে। তো ইনভেস্টমেন্টের প্রয়োজন হলে আপনারা যদি ইনভেস্ট না করেন, তাহলে আসলে ইনভেস্টমেন্ট ছাড়া তো কোম্পানিও চালানো যাচ্ছে না। যেহেতু বিজনেসটা অনেক বড় বিজনেস, এই জন্য ইনভেস্টমেন্টের প্রয়োজন। আবার আর একটা বিষয়, আমরা তো আসলে তেল বাকি বিক্রি না করার চেষ্টা করি, কিন্তু এই বড় বড় ক্লায়েন্ট যারা আছে, তারা যখন তেল নেয়, দেখা যায় যে 500 কেজি, 1,000 কেজি, 700 কেজি, 800 কেজি তেল নেয় অ্যাট এ টাইম। যখন তেল নিতে যায়, তখন দেখা যায় যে কেউ যদি 500 কেজির তেল নেয়, 500 কেজি তেলে আমাদের 500 কেজি তেল নিলে বর্তমান রেট হলো 215 টাকা পাইকারি রেট। 1,07,000 টাকা বিল হয়ে যায়। 1,07,000 টাকা বিল যদি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে তেলটা তাকে পাঠাইতেও আমাদের একটু সময় লাগে। ধরেন আজকে কুরিয়ার করে দিছি, তেলটা সে হাতে পাইতেও 2 দিন লাগে। তেলটা সে হাতে পাবে, হাতে পাওয়ার পরে সে তেলটা বুঝে নেবে, তেলটা বুঝে নিতেও তার 1-2 দিন সময় লাগে। তারপরে না সে আমাদেরকে পে করে। তাহলে দেখা যাচ্ছে কি যে ওনার কাছে তেল পৌঁছানো পর্যন্ত আমাদের কাছে টাকা আসা পর্যন্ত মোটামুটি 10-12 দিনের মতো একটা গ্যাপ পড়ে যায়। এখন এরকম যদি আমাদের 10টা ক্লায়েন্ট থাকে, তাহলে কিন্তু অলরেডি দেখা যাবে আমাদের 11 লাখ 12 লাখ টাকা প্রতি মাসে ডিউ পড়ে যাচ্ছে। তো আসলে বিজনেস তো এটা ভালো, এটা তো খুব প্রফিটেবল একটা বিজনেস। এখান থেকে তো আসলে প্রফিট আসবে, তো টাকাও পড়ে থাকবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আসলে এই পরিমাণ টাকা যে লাগতেছে, এটা আমরা নিজেরাও জানি না, বুঝতে পারিনি। কারণ বুঝতে পারলে আমরা সেভাবে ইনভেস্টমেন্ট নিতাম। তো এখন যে বিষয়টা, আপনাদের কাছে আমাদের অলরেডি নোটিশ চলে যাবে। তো ওইখানে আমাদের কিছু ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে। তো ইনভেস্টমেন্ট যদি না করা হয়, তাহলে আসলে তেলের মিলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, তো আমাদের এই এজেন্ডা যেটা ছিল, এই এজেন্ডার সিদ্ধান্ত হলো আমরা আপনাদেরকে একটা নোটিশ পাঠাবো। ওই নোটিশে যদি আপনারা আগ্রহী থাকেন প্রত্যেকটা সদস্যদের জন্য, আবার আমরা দেখা যাবে যে প্রত্যেকটা সদস্যকে তারা 5,000 হোক, 10,000 হোক, বা 15,000 হোক, 20,000 হোক, এভাবে টাকা ইনভেস্টমেন্টের কিছু সুযোগ আমাদের এখানে থাকবে। তো এই ইনভেস্টমেন্টটা যখন হবে, এটার আমরা হিসাব করবো ইনশাল্লাহ 2026 সালের জুন মাসের দিকে। তখন এই এক্সট্রা ইনভেস্টমেন্টের জন্য যে টাকাটা আপনারা দেবেন, ওটার আমরা আলাদা প্রফিট ক্যালকুলেশন করে দিব ইনশাআল্লাহ। ওকে, এখন আসি হলো 3 নাম্বার এজেন্ডা। 3 নাম্বার এজেন্ডা যেটা ছিল, জায়গা ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। তো আসলে আমাদের 2020 সালে প্রথম আনমোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা হয়। 2020 সাল থেকে এই পর্যন্ত 2025 সাল, মোটামুটি 6 বছর আমাদের প্রতিষ্ঠানের বয়স হয়ে গেছে অলরেডি। 6 বছরে আমরা 2টা প্রতিষ্ঠান অলরেডি দাঁড় করে ফেলছি। একটা হলো আনমোল ফাউন্ডেশন, আর আরেকটা হলো আনমোল ফুড অ্যান্ড এগ্রো প্রসেসিং, আর যেটার মাধ্যমে আমরা সরিষার তেলটা বিক্রি করে থাকি। তো এখন আমাদের নেক্সট যে বিজনেস প্ল্যানটা ছিল, নেক্সট আরও কয়েকটা বিজনেস প্ল্যান ছিল। তার মধ্যে একটা বিজনেস প্ল্যান ছিল হলো জায়গা ক্রয় বিক্রয় করা। তো জায়গা ক্রয় বিক্রয় করার যে প্ল্যানটা আমাদের ছিল, তো আমরা অলরেডি বিভিন্ন জায়গা দেখেও ফেলছি। অলরেডি 3-4টা জায়গা দেখে ফেলছে। এর মধ্যে আমরা 2টা জায়গা আমাদের চুজ হয়েছে। তো একটা জায়গার পরিমাণ 7 ডিসিমাল, আর একটা জায়গার পরিমাণ হলো 4 ডিসিমাল। জায়গা দুটা মোটামুটি পাশাপাশি, এবং 2টা জায়গায় রাস্তার সঙ্গে। তো দেখা যাচ্ছে যে 2টা জায়গায় যেহেতু রাস্তার সঙ্গে, আমরা যদি চাই যে এই জায়গাটা আমরা কিনে আফটার 5 ইয়ার্স বা 10 ইয়ার্স পরে যদি আমরা এটা বিক্রি করি, দেখা যাবে 3 গুণ 4 গুণ পর্যন্ত প্রফিট আমাদের এখান থেকে জেনারেট করা সম্ভব হবে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা আন্নুর ফাউন্ডেশন থেকে বিনিয়োগ করতে চাচ্ছি না, মানে আন্নুর ফাউন্ডেশনে আপনাদের যে টাকাটা আছে, এই টাকা থেকে বিনিয়োগ করতে চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি সেটা হলো
আমরা আগে জায়গাটা আগে আমরা দিব, বায়না দিব। জায়গাটা বায়না দেওয়ার পরে জায়গাটা আমরা ক্রয় করব, সেটা হলো আমাদের কোম্পানির নামেই হবে। আমাদের এই জায়গা ক্রয় বিক্রয়ের জন্য যে নামটা সিলেক্ট করা হয়েছে ওটার নাম হলো নূর ল্যান্ডমার্ক। হ্যাঁ, আন-নূর ল্যান্ডমার্ক আগে ছিল, কিন্তু আসলে কোম্পানির নামগুলো বেশি বড় বড় হয়ে যাচ্ছে। এই আন শব্দটা ইউজ করলে আবার কোম্পানির নাম বড় হয়ে যায়। তো এই জন্য আমরা আন শব্দটা বাদ দিয়ে দিছি, এখানে শুধু নূর ল্যান্ডমার্ক রাখা হয়েছে, নূর ল্যান্ডমার্ক। তো এই নূর ল্যান্ডমার্কের নামেই আমাদের এই জায়গাগুলোর রেজিস্ট্রেশন হবে। জায়গাগুলোর রেজিস্ট্রেশন হতে হলে যে প্রধান উপদেষ্টা আছে সে, চেয়ারম্যান সাহেব, ক্যাশিয়ার সাহেব সহ আরও 2-3 জন সদস্য থাকবে। এরা হলো এই জায়গার মালিক হয়ে কোম্পানির নামে জায়গাটা কিনবে। আচ্ছা, জায়গাটাকে কিনবে, তারপরে যেটা দেখা যাবে যখন আমাদের এই জায়গাটা বিক্রি করার সময় আসবে, তখন যদি আমাদের এই 4-5 জন যে সদস্যগুলো ছিল যাদের নামে এই জায়গাটা ক্রয় করা হয়েছে, আর তাদের যদি কেউ অ্যাবসেন্স থাকে, মানে কেউ যদি মারা যায় বা সে যদি তার সদস্যপদ বাতিল করে ফেলে, তখন আমাদের যে নতুন কমিটি হবে আবার, সেই নতুন কমিটির প্রধান উপদেষ্টা, নতুন কমিটির সদস্য, নতুন কমিটির ক্যাশিয়ার এবং আরও 2-3 জনের সদস্য থাকবে, তারা কিন্তু এই জায়গাটা বিক্রি করতে পারবে। তো এইভাবে এই জায়গাটা বিক্রি করা হবে। তো আসলে বিষয় যেটা হয়েছে, আমরা যে জায়গাটা দেখছি, সে একটা জায়গার দাম নির্ধারণ করা হয়েছে হলো, এক মিনিট প্লিজ, একটা জায়গা হলো 4 লাখ টাকা ডিসিমাল। 4 লাখ টাকা ডিসিমাল যদি হয়, এখন 4 লাখ গুণন হলো 60 ডিসিমাল। তো জায়গাটার ভ্যালু আসতেছে 28 লাখ টাকা। তো আশা করা যায় এত টাকা লাগবে না। আমাদের টার্গেট দিচ্ছে ওই 3.5 লাখ, 3 লাখ থেকে 3.5 লাখ টাকা, কিন্তু আমরা টার্গেট ধরে রাখছি 4 লাখ টাকা। তো যাই হোক, এটার দাম যদি 28 লাখ টাকা হয়, তো আমরা যেটা করব, এই 28 লাখ টাকার জায়গাটাকে আমরা 1000 টাকা দিয়ে ভাগ দিব। কেমন? 1000 টাকার শেয়ারে আমরা এটা ভাগ করে নিব, ভাগ 1000 ইজিক্যাল টু 2800টা শেয়ারে এই জায়গাটা বিক্রি হবে। তাহলে দেখা যাবে কি যে আপনি 1000 টাকা বিনিয়োগ করেও এই জায়গাটার মালিকানা আপনি পাচ্ছেন। আচ্ছা, এখন যেটা হবে, যেমন ধরেন 2800টা শেয়ার মাত্র, এখন কেউ 10টা শেয়ার নেবে, কেউ 20টা শেয়ার নেবে, কেউ 50টা নেবে, কেউ 100টা নেবে, কেউ 500টা শেয়ার নেবে। 1000 টাকার শেয়ারে কেউ 5000 টাকা দিল, কেউ 10,000 দিল, কেউ 50,000 দিল। তো সে কেউ যদি 50,000 টাকা দেয়, সে 50,000 টাকার জায়গাটুকু সে পাবে। তো দেখা যাবে কি, আমরা যেহেতু দলিলটা হবে আমাদের কোম্পানির নামে, তো এই দলিলের সঙ্গে আমরা একটা দিয়ে দিব, আপনার রসিদ বই দিয়ে দিব, যে রসিদ বইয়ে লেখা থাকবে যে আপনার নাম সহ, আপনার সদস্য নাম্বার সহ, আপনি কত টাকা দিয়ে আপনার কতটুকু জায়গা নিয়েছেন, কত টাকা শেয়ারের জায়গা নিয়েছেন। তো আপনি যদি 10,000 টাকার জায়গা নেন, তো 10,000 টাকার এই রসিদটা আমরা আপনাকে কেটে দিব, এবং আপনার ওই নাম আমাদের ওই যে জায়গাটা কিনবো ওই জায়গার দলিলের সঙ্গে আমরা আপনাদের ওই নামটা সুন্দর করে লিস্ট করে রাখবো, যে ইব্রাহিমের 5টা শেয়ার, ও তফিজউদ্দিন সাহেবের 10টা শেয়ার, আল্লাফ শাহ অরেসি সাহেবের 20টা শেয়ার, আর একজনের 50টা শেয়ার, এভাবে সুন্দরভাবে ওখানে আমরা নোট ডাউন করে রাখবো। তারপরে যখন আমরা ওই জায়গাটা বিক্রি করতে যাব, আফটার 5 ইয়ার্স হোক বা 10 ইয়ার্স হোক বা 7 ইয়ার্স হোক বা 2 ইয়ার্স হোক, যখন জায়গাটা আমরা বিক্রি করব, বিক্রি করার পরে আপনার বিনিয়োগের যে অংশটা আছে 10,000 টাকায়, তো যদি আমরা জায়গাটা 3 ডবল দামে বিক্রি করতে পারি, তো 5 বছর পরে দেখা যাবে যে সেই জায়গাটা আপনি 10,000 টাকার বিনিয়োগে 30,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। তখন আপনি ওই জায়গার আপনার ওই বিনিয়োগকৃত টাকার অংশটা নিয়ে, বিনিয়োগকৃত টাকার অংশের বিপরীতে জায়গাটা বিক্রি করার পরে আপনি যে প্রফিটটা পাবেন, ওই আসল সহ টাকাটা নিয়ে যাবেন। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন দাঁড়াতে পারে, সেটা হলো যে আপনার ইনকেস ইমার্জেন্সি যদি হয়, আপনি আপনার শেয়ারটা বিক্রি করবেন কীভাবে? তো শেয়ারটা বিক্রি করতে পারবেন হয়তো বা আপনার যে রসিদটা থাকবে, সেই রসিদটা আপনি কারো কাছে হস্তান্তর করলেন, রসিদটা হস্তান্তর করার পরে তো আমাদেরকে অফিসে জানাইলেন যে আমি এই রসিদটা হস্তান্তর করছি। তো রসিদটা হস্তান্তর করলে আমরা যখন জায়গাটা বিক্রি করবো, আপনি যার কাছে রসিদটা হস্তান্তর করছেন টাকার বিনিময়ে, আমরা তখন তাকে সেই টাকাটা প্রফিট সহ বুঝাই দেব। তো এটা ছিল আমাদের 3 নম্বর এজেন্ডা। তো আমরা আলহামদুলিল্লাহ অলরেডি 2টা জায়গা দেখে ফেলছি, তো সে বিষয়ে কথাবার্তাও চলতেছে।
তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই একটা সুসংবাদ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখন হলো 4 নম্বর এজেন্ডা, যেটা 4 নম্বর এজেন্ডা হলো ব্যবসায়ী বিনিয়োগ এবং ব্যক্তি বিনিয়োগ। আচ্ছা, আমরা যারা আন্নুর ফাউন্ডেশন থেকে কিছু বিনিয়োগ নিয়েছি, যে কারো বাড়ি করার জন্য ইট দরকার, কারো বাড়ি করার জন্য সিমেন্ট দরকার, তারপরে দেখা যাচ্ছে যে না কারো বিজনেসের জন্য কোনো জিনিসপাতি দরকার, এগুলো তো আমরা ফাইন্যান্স করেই থাকি অলরেডি। তো দেখা যাচ্ছে যে এখানে কিছু প্রবলেম আমাদেরকে ফেস করতে হচ্ছে। প্রবলেমটা হলো আপনি 1 বছরের জন্য একটা বিনিয়োগ নিয়ে গেলেন, 1 বছরে আপনার বিনিয়োগ নিয়েছেন 1 লাখ টাকা, প্রতি মাসে দেখা যাচ্ছে যে 1,20,000 টাকা নিয়েছেন, প্রতি মাসে দেখা যাচ্ছে যে 10,000 টাকা করে আমাদেরকে বিনিয়োগ থেকে টাকা ফেরত দেওয়ার কথা। কিন্তু হচ্ছে কি, আপনি ঠিকমতো ফোন ধরতেছেন না, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছি, তারপরে আপনি আসতেছেন না, চাঁদাগুলো ঠিকমতো দিচ্ছেন না। আসলে যদি এই বিনিয়োগ নেওয়ার পরে যদি চাঁদাগুলো ঠিকমতো না দেন, তাহলে ক্ষতিটা মূলত কার হবে? ক্ষতিটা মূলত কিন্তু আমাদের কোম্পানির হবে। এখন কিভাবে কোম্পানির ক্ষতিটা হবে সেটা বুঝতে হবে। যেমন ধরেন আমরা প্রতি মাসে আমরা 1,20,000 করে 10 জন ব্যক্তিকে বিনিয়োগ দিছি। এই 10 জন ব্যক্তি প্রতি মাসে আমাদেরকে 1,10,000 করে চাঁদা ফেরত দেয়, বিনিয়োগের টাকা 10,000 করে আমাদেরকে ফেরত দেয়। এখন 10 জন ব্যক্তি যদি আমাদেরকে 10,000 টাকা করে প্রতি মাসে টাকা ফেরত দেয়, তাহলে কিন্তু টাকার অঙ্ক দাঁড়ায় 1 লাখ টাকা। আচ্ছা, এই 1 লাখ টাকা যদি 10 জন ব্যক্তি আমাদেরকে নিয়মিত টাকাগুলো দেয়, তাহলে কিন্তু আমরা 1 লাখ টাকা বিনিয়োগ থেকে ফেরত পাচ্ছি। তখন কি হবে, এই 1 লাখ টাকা আমি আরেক জায়গায় বিনিয়োগ করতে পারবো। যখন আমি আরেক জায়গায় বিনিয়োগ করতে পারবো এটা, তখন কিন্তু আমাদের অলরেডি আর একটা প্রফিটের রাস্তা আমাদের চালু হয়ে গেল। আচ্ছা, নেক্সট মাসে কি হবে? নেক্সট মাসে কিন্তু তখন দেখা যাবে যে টাকা আসবে আমাদের 1,10,000। তখন কিন্তু আমরা আবার এই 1,10,000 টাকা নেক্সট মাসে আরেকজনকে বিনিয়োগ করতে পারবো। কিন্তু যদি বিনিয়োগের টাকা আপনারা আমাদেরকে ফেরত নাই দেন, তাহলে আমরা আসলে টাকাটাই কিভাবে পাবো? টাকাটা আবার বিনিয়োগও বা কীভাবে করবো? আমরা আসলে প্রফিটেও বাঁচাবো কীভাবে? এই বিষয়গুলো আমাদের সবারই মাথায় রাখা উচিত। তো আসলে যারা বিনিয়োগ নিচ্ছেন অলরেডি, তাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে সঠিক টাইমে এই বিনিয়োগটা আমাদেরকে ফেরত দিতে হবে। বিনিয়োগের টাকাটা যদি আপনি সঠিক টাইমে ফেরত না দেন, তাহলে আসলে কোম্পানি চালানোটাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো যারা বিনিয়োগ নিচ্ছেন তাদের জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, দেখা গেছে যে আমরা বিগত দিনগুলোতে দেখা গেছে যে আমার কোনো টাকা পয়সা নাই, বা আমার 10,000 টাকা জমা আছে, আমার 1 লক্ষ টাকা বিনিয়োগ প্রয়োজন। তখন আমরা যেটা করতাম যে আমাদের এখানকার যারা সদস্য আছে এদের মধ্যে দেখতাম যে কারো 1 লাখ টাকার মতো বিনিয়োগ নেওয়া, 1 লাখ টাকার মতো জমা আছে কিনা। তো তার জমার বিপরীতে তাকে জামিনদার রেখে তার জমার বিপরীতে আমরা হলো তাকে বিনিয়োগটা দিয়ে দিতাম। তো এখন যেটা হয়েছে, আমরা এই সিস্টেমটা টোটালি বন্ধ করে দিতে যাচ্ছি, মানে বন্ধ করে দিব, আমাদের সিদ্ধান্ত এটাই নেওয়া হয়েছে। কারণ হলো, ধরেন আমার 2 লাখ টাকা জমা আছে আমার, এখন আমার পরিচিত কেউ তার কোনো টাকাই জমা নাই, সে যখন আমাকে বলে যে ভাই ইব্রাহিম ভাইকে গ্যারান্টার করে টাকাটা দেন, তখন আমি ইব্রাহিম ভাই নিজেও কিছু বলতে পারি না যে না তাকে দিয়েন না। আবার দেখা যায় যে না, আপনাকে বিনিয়োগের গ্যারান্টার হয়ে আমি নিজেও বিপদে পড়ে গেছি। কারণ আমি যখন আপনার গ্যারান্টার হয়ে যাব, তখন আমার ওই টাকাটা অলরেডি অ্যাকাউন্ট থেকে ব্লক করে ফেলবে। ইনকেস যখন আমার বিনিয়োগের প্রয়োজন হবে, তখন কিন্তু আমাকে আর বিনিয়োগ দেবে না। তখন বলবে যে আপনি একজনের গ্যারান্টার হয়ে গেছেন, ওইখানে আপনার টাকা ব্লক হয়ে গেছে, আপনি এখান থেকে আর টাকা আপাতত উত্তোলনও করতে পারতেছেন না, আবার আপনি বিনিয়োগও নিতে পারতেছেন না। এই জন্য আমরা যেটা করতেছি সেটা হলো গ্যারান্টারটাকে আমরা পুরাটাই বাদ দিয়ে দিচ্ছি। আপনাকে এখন বিনিয়োগ দিতে হলে আপনাকে সেই পরিমাণ জামানত দিতে হবে, অথবা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে সেই পরিমাণ টাকা রাখতে হবে। এটা হলো 1। 2 নম্বর যেটা, সেটা হলো আপনাকে 3 মাসের মধ্যে, মানে আপনি বিনিয়োগটা নিয়ে গেলেন, বিনিয়োগটা নিয়ে যাওয়ার পরে আপনি আমাদের সঙ্গে আর যোগাযোগ করলেন না, আপনি বিনিয়োগের কোনো টাকা দিলেন না, যোগাযোগ করতে আমরা ব্যর্থ হইলাম। তো বিনিয়োগের 3 মাসের মধ্যে যদি 3টা কিস্তি আপনি মিস করেন, সেটা যেভাবে হোক, 2টা কিস্তি দিয়ে দিচ্ছেন তারপরে আর দিচ্ছেন না, এরকম যদি হয় যে 3টা কিস্তি যদি আপনি মিস করেন, 3টা কিস্তি মিস করার সাথে সাথে তৃতীয় মাসে
তৃতীয় মাসে আমরা আপনাকে আর কোনো নোটিশ দিব না। আমরা আপনার যে জামানত আছে ওই জামানতটা বিক্রি করে আমরা আমাদের আন্নোর ফাউন্ডেশনের টাকাগুলো আমরা সিজ করে নিয়ে নিব। মানে এখানে আপনারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন যে না আসলে এটা হচ্ছে না আর কি। আচ্ছা, এটা হলো 2 নম্বর গেছে। 3 নম্বর সিদ্ধান্ত যেটা, সেটা হলো আমরা কিছু ক্যাশব্যাকের সিস্টেম রাখবো। সেটা হলো ক্যাশব্যাকের সিস্টেমটা এমন হতে পারে যে আপনি একটা পণ্য আপনাকে কিনে দিছি, 1 লাখ টাকার পণ্য কিনে দিছি, সেখানে আমরা প্রফিট করছি 1,20,000 টাকা, বিক্রি করছি 1,20,000, 20,000 টাকা প্রফিট করছি। তো আপনি যদি টাকাগুলো সময় মতো দেন, টাকাগুলো সময় মতো দিলে আমরা দেখা যাবে যে আপনাকে একটা ক্যাশব্যাকের ব্যবস্থা হয়তো বা আমাদের এটা করা হতে পারে। আমরা এই বিষয়ে আলোচনা করতেছি। তো এই হলো আলোচনা করতেছি যে আমরা এইভাবে সিদ্ধান্ত নিব যে আপনারা কিস্তিগুলো যদি প্রতি মাসেই পরিশোধ করেন 1 থেকে 10 তারিখের মধ্যে, সেক্ষেত্রে আমরা হয়তো বা কোনো ক্যাশব্যাকের সিস্টেম চালু রাখবো। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কেউ যদি পরপর 3 মাস আমাদেরকে বিনিয়োগের টাকা ফেরত না দেয়, তাহলে তাকে কোনো প্রকার আগাম নোটিশ ছাড়াই তার টাকাগুলো আমরা কর্তন করে ফেলবো। আচ্ছা, ওকে। এখন সর্বশেষ এজেন্ডা যেটা, সেটা হলো 5 নম্বর এজেন্ডা, সেটা হলো কমিটিতে কিছু অ্যাক্টিভ সদস্য প্রয়োজন। আমরা যারা কমিটিতে আছি, কমিটিতে আমরা আছি হলো মোটামুটি 9 জন আর হলো 7 জন, 16 জন ব্যক্তি কমিটিতে আছি। তো 16 জন ব্যক্তির মধ্যে দেখা যাচ্ছে যে 16 জনই আসলে অ্যাক্টিভ না। কমিটির মধ্যে দেখা যাচ্ছে যে 4-5 জন কাজ করতেছি, আর বাকি 9-10 জনের আর কোনো খোঁজখবরই নাই। তো এরকম যদি কমিটিতে এরকম যদি সদস্য থাকে, সেক্ষেত্রে আসলে কমিটি আগানো কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি যে কমিটিতে আমাদের কিছু নতুন মুখ প্রয়োজন, যারা অ্যাক্টিভ থাকবে, ফাউন্ডেশনের কাজটা খুব দ্রুততার সঙ্গে করবে। তো এরকম কিছু লোক আমরা খুঁজতেছি আর কি। তো আপনারা যারা আমাদের মধ্যে সদস্য আছেন, তারা যদি চান যে আপনারা কমিটির মধ্যে আসতে চান, কমিটির মধ্যে এসে কোম্পানিটা আগায় নিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম। আপনাদের সবসময় আপনাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, তারা অবশ্যই আসবেন। আর আমরা যারা কমিটিতে আছি অলরেডি, এই কমিটিতে থাকার পরেও যারা ঠিকমতো কাজ করতেছি না, তাদেরকে কাজগুলো আসলে ঠিকমতো করার জন্য আমি আহ্বান জানাবো, এবং তার নিজের যে দায়িত্ব আছে, দায়িত্বগুলো সুন্দরভাবে করার জন্য আমি আহ্বান জানাই। এবং আসলে আমাদেরও কিছু কমিউনিকেশন গ্যাপ আছে, আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগটাও দুর্বল হয়ে গেছে। কারণ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারলে দেখা যাবে যে না আসলে কাজগুলো খুব আগায় যাবে। তো যাই হোক, এই ছিল আমাদের হলো এই সপ্তাহে এই মাসের মিটিংয়ের এজেন্ডাগুলো। তো এজেন্ডাগুলো আমি আবার একটু সামারি যদি করতে চাই, সামারিটা এমন হবে যে অনিয়মিত সদস্যদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া। অনিয়মিত সদস্য যারা আছেন তাদের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেটা হলো আপনারা যদি নিয়মিতভাবে চাঁদা না দেন, অলরেডি আপনাদের ফাইল অলরেডি সিজ হয়ে যাবে, এবং আপনাদের আপনার টাকাগুলো আবার জমা দিতে আসলে আমাদেরকে আবার নতুন করে নোটিশ দিয়ে আবেদন করে আবার টাকা জমা দিতে হবে। আচ্ছা, আর হলো 2 নম্বর যেটা, তেলের মিলের বিক্রয় বৃদ্ধি এবং ইনভেস্টমেন্ট বৃদ্ধি প্রয়োজন। তেলের মিলের বিক্রয় বৃদ্ধির জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে। তো ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকবো। আপনাদের কাছে একটা নোটিশ অলরেডি চলে যাবে। আচ্ছা, 3 নম্বর হলো জায়গা ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা অলরেডি 2টা জায়গা দেখে ফেলছি, মানে ফাইনালি দেখে ফেলছি। এই 2টা জায়গা আমাদের পছন্দ হয়েছে। একটা জায়গা 7 ডিসিমাল, ওই জায়গার দাম মোটামুটি 28 লাখ টাকা। আর একটা জায়গা হলো 4 ডিসিমাল, ওই জায়গার দাম মোটামুটি 8 লাখ টাকার মতো। তো 2টা জায়গায় আমরা দেখে ফেলছি। আপনারা ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন জায়গাগুলো কেনার জন্য, আপনাদের প্রয়োজন হবে। আচ্ছা, তারপরে যে এজেন্ডাটা, সেটা হলো ব্যবসায়ী বিনিয়োগ এবং ব্যক্তি বিনিয়োগ। তো আমরা যেটা চাচ্ছি, আমরা ব্যক্তি বিনিয়োগের জন্য কিছু রুলস নিয়ে আসছি। যারা ব্যক্তিগত বিনিয়োগগুলা বা ব্যবসায়িক বিনিয়োগগুলা ঠিকমতো দিচ্ছেন না, তারা যদি 3 মাসের মধ্যে 3 মাসের মধ্যে যদি বিনিয়োগের টাকা ফেরত না দেন, মানে বিনিয়োগের যে কিস্তিটা ফেরত না দেন, তাহলে অটোমেটিকলি আপনার যে জামানত আছে বা আপনার যে জামিনদার আছে, তাদের থেকে টাকাগুলো কর্তন করে নেওয়া হবে। আচ্ছা, এবং সর্বশেষ যে এজেন্ডাটা ছিল, সেটা হলো কমিটিতে অ্যাক্টিভ সদস্যের প্রয়োজন।
তো আমরা চাচ্ছি যে নতুন কোনো সদস্য যদি আমাদের কমিটিতে আসতে চায় তাকে অলওয়েজ ওয়েলকাম, আপনি আসেন। আপনার সহযোগিতা আমাদের প্রয়োজন এবং আমাদের বিজনেসটাকে আরও আগায় নিয়ে যেতে আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন। এই জন্য কেউ যদি আমাদের কমিটিতে আসতে চান তো আপনি আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করেন। আচ্ছা, এখন সর্বশেষ যে বিষয়ে কথা বলবো সেটা হলো প্রতিষ্ঠানটা আমাদের। প্রতিষ্ঠানটা কিন্তু শুধু আমার না, যে এটা ইব্রাহিম ভাইয়ের প্রতিষ্ঠান বা এটা তফিজউদ্দিন চাচ্চুর প্রতিষ্ঠান, না, বিষয়টা কিন্তু এমন না। প্রতিষ্ঠানটা আমাদের। আমরা সবাই মিলে কিভাবে আমাদের প্রতিষ্ঠানকে বড় করব, কিভাবে আমাদের প্রতিষ্ঠানকে আরও উচ্চ মর্যাদায় নিয়ে যাব, সেই দায়িত্বগুলো আমাদের। তো এই বিষয়গুলো আমাদের সবাইকেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং কোম্পানির কী কী সমস্যা আপনাদের মনে হচ্ছে সেগুলো আমাদেরকে জানাতে হবে। এবং আমি চাই আপনারা সবাই আমাদের সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আবার কখনো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের এই গ্রুপে মেসেজ দিয়ে রাখবেন। গ্রুপে মেসেজ দিয়ে রাখলে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর এবং আপনাদের পরামর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।